রঞ্জনা, আমরা শুনলাম তোমার ছোট বৌমা নাকি বাপের বাড়ি থেকে সোনার খাট নিয়ে এসেছে, তাই আমরা সবাই কিন্তু সোনার খাট দেখতে চলে এসেছি। আসলে জীবনে কখনো সোনার খাট আমরা কেউ দেখিনি, তাই ভাবলাম একবার দেখা যাক সোনার খাট দেখতে কেমন হয়। হ্যাঁ তাই তো, কোনো বাবা মা যে মেয়ের বিয়েতে সোনার খাট উপহার দেয় এটা প্রথমবার দেখছি। আগেকার যুগে রাজা মহারাজারা এসব করতে শুনেছি, কিন্তু এই যুগে দাঁড়িয়ে একটা সোনার খাটের দাম তো অনেক বেশি। আরে কাকিমা, আপনি আমার শাশুড়ি মাকে সোনার খাট দেখাতে বললে শাশুড়ি মা দেখাবে কিভাবে? সোনার খাট আমার বাবা আমাকে দিয়েছে, আর আমি সেটা আমার ঘরে রেখেছি। আমি আপনাদেরকে সোনার খাট দেখাচ্ছি, আসুন আসুন আমার সঙ্গে আসুন। এই বলে নতুন বউ মিতালি তার শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশী সবাইকে নিজের ঘরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সবাই মিতালির বাপের বাড়ি থেকে নিয়ে আসা সোনার খাট দেখে একেবারে চমকে ওঠে। সেই সোনার খাট অত্যন্ত সুন্দর ছিল। সোনার খাটের জন্য পুরো ঘর একেবারে জলজল করে, আর যা দেখে পাড়া প্রতিবেশী সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। অন্যদিকে মিতালি একভাবে তার ধনী বাবা মায়ের প্রশংসা করতে থাকে। আসলে আপনারা প্রথমবার সোনার খাট দেখছেন বলে আপনারা এতটা অবাক হচ্ছেন, কিন্তু আমি যেহেতু বড়লোক পরিবারের মেয়ে, আমার বাবা অত্যন্ত বড়লোক, তাই এই সোনার খাট কিন্তু আমার কাছে কোনো বড় জিনিস নয়। ছোটবেলা থেকে সোনা গহনা নিয়ে খেলা করে বড় হয়েছি। বিয়ের সময় বাবা আমাকে আলমারি ভর্তি সোনা গহনাও দিয়েছে। আমার বাবাকে যদি আমি বলি আমার সোনা দিয়ে আলমারি চাই, সোফা চাই, সবকিছু আমার বাবা আমাকে পাঠিয়ে দিতে পারে। মিতালির কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। মিতালি নতুন নতুন শ্বশুর বাড়িতে আসার পর থেকে শুধুমাত্র তার সোনার খাট নিয়েই ব্যস্ত থাকে, আর বাড়িতে মাঝে মধ্যে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী তার খাট দেখতে আসে। সারাদিন মিতালি সেই খাটের বড়াই করে। এমনকি দু একদিনের মধ্যে মিতালি তার সোনার খাট নিয়ে অহংকার দেখাতে শুরু করে দেয়, যা দেখে মিতালির বড় জাই এবং শাশুড়ি মায়ের ব্যাপারটা পছন্দ হয় না। দেখো বৌমা, কোনো জিনিস নিয়ে কখনো এত বেশি অহংকার করা উচিত নয়। তুমি যেদিন থেকে বাড়িতে সোনার খাট নিয়ে এসেছো সেদিন থেকে সবসময় সোনার খাট নিয়েই পড়ে আছো, আর লোকজনের কাছে সবসময় বড়াই করে বেড়াচ্ছ। এগুলো কিন্তু ঠিক নয়। তাছাড়া লোকজনের দৃষ্টিরও তো একটা ব্যাপার থাকে, কার নজর কেমন, কার মনে কি আছে, এটা তুমি কি করে জানবে? হ্যাঁ ছোট, আমাদের সারা এলাকায় সবাই জেনে গেছে যে তুই বাপের বাড়ি থেকে সোনার খাট আর আলমারি ভর্তি সোনা গহনা নিয়ে এসেছিস। এমনকি আশেপাশের পাড়াতেও সবাই জেনে গেছে। এটা কিন্তু ভয়ের ব্যাপার। আমাদের বাড়িতে যদি চোর কিংবা ডাকাত পড়ে তাহলে কি হবে? আসলে কি বলতো, গরিবদের চিন্তা ভাবনার সঙ্গে বড় লোকেদের চিন্তা ভাবনার কোনো মিল নেই। আর যেটা তোমরা এখনই প্রমাণ করে দিলে, আমার অহংকার করার মতো, লোকজনকে দেখানোর মতো জিনিস আছে বলেই তুমি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছি। আসলে আমার মনে হচ্ছে দিদি, তুমি আমার উপর হিংসা করছো। আরে আমি তোর উপর কেন হিংসা করতে যাব? আমি তো শুধু তোকে বোঝাচ্ছি, কারণ কিছুদিন আগে আমাদের পাড়ায় কিন্তু একজনের বাড়িতে ডাকাত পড়েছে। থাক থাক, তোমার হিংসা করার কারণটা আমাকেই বলতে হবে মনে হচ্ছে। আসলে তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো একটা কাঠের খাট, আর সেই জায়গায় আমি নিয়ে এসেছি সোনার খাট। তাই তোমার আর আমার মধ্যে সারা জীবন কিন্তু একটা পার্থক্য থাকবেই। খাটের কথা ছেড়েই দিলাম, তুমি বাপের বাড়ি থেকে সোনা গহনা নিয়ে এসেছো বলে আমার তো মনে হয় না। ওই ছোট্ট একটা কানের দুল, পাতলা একটা গলার চেন, ঠিক মতো তো চোখেও দেখতে পাওয়া যায় না। ছোট বৌমা, তুমি কিন্তু এভাবে বড় বৌমাকে অপমান করতে পারো না। তোমার বাবা বড় লোক, তাই তোমাকে যৌতুকে এই সমস্ত জিনিসপত্র দিয়েছে, আর বড় বৌমার বাবাও নিজের সামর্থ্য মতো যা পেরেছে তাই দিয়েছে। এমনিতেই আমি যৌতুকের পুরোপুরি বিরোধিতা করি, তাই জন্যই তোমাদের দুজনের পরিবারকে আগেই বলে দিয়েছিলাম আমার কোনো যৌতুক চাই না। কিন্তু তবুও বাপের বাড়ি থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস নিয়ে এসেছো, এতে আমার কিছু করার নেই। আপনি এখন অনেক কিছুই বলবেন মা, কিন্তু এখন যদি আমি আমার সোনার খাট আপনার ঘরে ঢুকিয়ে দিই তাহলে দেখবেন আপনারও ঘ্যাম অনেক বেড়ে যাবে। সোনার খাট আমার ঘরে আছে, আর সেটা শুধুমাত্র আমি ব্যবহার করছি। আপনাদের মনে তাই জন্যই তো এত হিংসা। তবে হ্যাঁ, আপনারা যদি আমার কথা শুনে চলেন তাহলে মাঝে মধ্যে কিন্তু আমার সোনার খাট আপনাদেরকে ব্যবহার করতে দেব। এভাবেই মিতালি প্রতিনিয়ত তার পরিবারের সবাইকে অপমান করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে, আর একদিন যখন কাজের বউ শান্তি মিতালির ঘর পরিষ্কার করতে চায়, তখন মিতালি বাথরুমে থাকে। আর হঠাৎ করে মিতালি যখন বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে শান্তিকে নিজের ঘরে দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু বেচারি শান্তি তখন ঘর পরিষ্কার করতে ব্যস্ত থাকে। তবুও মিতালি শান্তির সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। এই শান্তি, তুই এখানে কি করছিস? তুই কাকে জিজ্ঞাসা করে আমার ঘরে ঢুকেছিস? কেন দিদিমণি, আমি কি করতে এসেছি তুমি কি দেখতে পাচ্ছ না? আমি তো তোমার ঘরটা ঝাড়ু দিলাম, তারপর এখন মুছে দিচ্ছি। সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তাই তোমার শাশুড়ি মা বললো তোমার ঘরটাও পরিষ্কার করে দিতে।
আমার শাশুড়ি মা বললো বলি তুই আমার ঘরে ঢুকে এলি? এই ঘরটা কি আমার শাশুড়ি মায়ের? এটা আমার ঘর, তাই আমার ঘরে আসতে হলে আমার পারমিশন নিয়ে তারপরে আসবি। তুই দেখতে পাচ্ছিস না আমার ঘরে চারিদিকে কত দামি দামি জিনিস আছে? দামি দামি জিনিস আছে তাতে আমার কি গো দিদিমণি? আমি এখানে কাজ করতে আসি, আমার কাজ হলো ঘরবাড়ি পরিষ্কার করা, আমি সেটা করে চলে যাব। আর তোমার খাটের নিচে অনেক ধুলো জমেছে, ভালো করে ধুলো পরিষ্কার করে আমি বেরিয়ে যাব। এই শান্তি, তুই কিন্তু আমার সোনার খাটের ধারে কাছেও যাবি না বলে দিলাম। বুঝতেই তো পারছিস এত দামি জিনিস, তোর হাত লেগে হয়তো আমার সোনার খাট নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আমার সোনার খাটে দাগও পড়ে যেতে পারে। তাই তুই কিন্তু খুব সাবধানে আমার ঘর পরিষ্কার করবি। আর আমার সোনার খাটে হাত দেওয়ার কোনো দরকার নেই, আমার খাট আমি পরিষ্কার করে নেব। মিতালির মুখে এমন কথা শুনে শান্তির প্রচন্ড পরিমাণে রাগ হয়। তুমি এমন করছো যেন তোমার সোনার খাট আমি মাথায় তুলে নিজের বাড়িতে নিয়ে চলে যাব। প্রত্যেকদিন তোমার ঘরে যখনই আসি তখনই তুমি তোমার সোনার খাট নিয়ে আমাকে কথা শোনাও। রোজ রোজ কিচির কিচির আমার আর ভালো লাগছে না, আমি তোমাদের বাড়িতে আর কাজ করতে পারবো না। মিতালি এবং শান্তির চিৎকার চেঁচেমেচির আওয়াজ শুনি নন্দিতা এবং তার শাশুড়ি মা সেখানে ছুটে আসে। আর তারা শান্তিকে বোঝানোর চেষ্টা করলেও শান্তি কিছুই বুঝতে চায় না। তাই সেদিনই শান্তি কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ফলে রঞ্জনা দেবী তার ছোট বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছোট বৌমা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। শান্তি সত্যিই খুবই ভালো মেয়ে, আরো অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। তুমি শুধু শুধু মেয়েটাকে আজকে কাজ থেকে তাড়িয়ে দিলে। কে বলেছে শান্তি ভালো? শান্তি একেবারে চোর। ও সবসময় শুধু আমার সোনার খাটের চারপাশে ঘুরে বেড়াতো। ওর আলাদাই ধান্দা ছিল, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আর তাছাড়া বাড়ির একটা চাকর চলে গেছে, তাতে কি হয়েছে? আমার বাবা যখন আমাকে এত দামি সোনার খাট উপহার দিতে পেরেছে, বাবাকে বললে বাবা একটার জায়গায় 10টা চাকরও আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবে। এভাবে মিতালি আবার সোনার খাট নিয়ে অহংকার দেখাতে শুরু করলে নন্দিতা এবং তার শাশুড়ি মা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। তারা সেখান থেকে সোজা নিজের ঘরে চলে যায়। এভাবে আরো 2-1 দিন কাটে। আর শান্তি কাজ ছেড়ে চলে যাওয়ার পর বড় বৌমা নন্দিতার উপর কাজের চাপ বেড়ে যায়। তাকে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আর মিতালি যেহেতু প্রচন্ড পরিমাণে অহংকারী, তাই সে বাড়ির কোনো কাজকর্ম করে না। এমনকি সে তার বড় যাকে দিয়েই নিজের ঘরও পরিষ্কার করায়। এমনই একদিন মিতালি তার বড় যা এবং শাশুড়ি মাকে বলছি আজকে কিন্তু আমার বাড়িতে কয়েকজন বান্ধবী আসবে। ওরা জানতে পেরেছে আমার বাবা আমাকে যৌতুকে সোনার খাট উপহার দিয়েছে, তাই ওরা আমার সোনার খাট দেখতে আসবে। দিদি, তুমি কিন্তু সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার করে রেখো। আর হ্যাঁ, বিশেষ করে আমার ঘরটা যখন পরিষ্কার করতে যাবে তখন কিন্তু সাবধানে আমার খাট পরিষ্কার করবে। আমার সোনার খাটে যেন কোনো দাগ না লাগে। ছোট বৌমা, তোমার যখন এতই প্রবলেম, তাহলে তুমি নিজেই তোমার খাট পরিষ্কার করে নিচ্ছ না কেন? তোমার ঘরে অত দামি দামি জিনিসপত্র আছে, তুমি তাহলে বড় বৌমাকে নিজের ঘরে ঢুকতে দিও না। তুমি নিজের কাজ নিজেই করো। আরে মা, ছাড়ুন না। বেকার বেকার বাড়িতে একই জিনিস নিয়ে সবসময় ঝামেলা আর ভালো লাগে না। মিতালি, তুমি চিন্তা করো না, আমি তোমার ঘর ভালো মতো পরিষ্কার করে দেব। এই বলে নন্দিতা ঘরবাড়ি পরিষ্কার করতে লেগে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই মিতালির বান্ধবীরা বাড়িতে চলে আসে, কিন্তু তখনও পর্যন্ত মিতালির ঘর পরিষ্কার করা হয়নি। এর ফলে মিতালি তার বন্ধু বান্ধবদের ডাইনিং রুমে বসতে দেয়। বল প্রিয়াঙ্কা, তোর কি খবর? বিয়ের পর ম্যারেজ লাইফ কেমন কাটছে? আর বলিস না, ম্যারেজ লাইফ কেমন কাটছে বলতে আমার বর তো খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার বরের ফ্যামিলি সেরকম একটা বড় লোক নয়। এই এলাকার মানুষজনও খুব গরিব, বুঝলি তো। আমি বাপের বাড়ি থেকে একটা সামান্য সোনার খাট নিয়ে এসেছি বলে সবাই আমাকে মহারানী ভাবছে। সেটাই তো আমরা ভাবছিলাম, তোর বাবা এত বড় লোক আর তোরই এরকম একটা সাধারণ পরিবারে বিয়ে হলো। আমরা তো ভেবেছিলাম তোর হয়তো আরো অনেক বড় লোক বাড়িতে বিয়ে হবে। তবে তুই যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করেছিস, তোর বাবা মায়েরও তো এতে কিছু করার নেই, তাই না? এভাবে মিতালি তার বন্ধুদের সঙ্গে গল্প করতে থাকে। অন্যদিকে নন্দিতা যখন তার ছোট জায়ের ঘর পরিষ্কার করতে যায়, তখন সে দেখে যে মিতালির ঘরের অবস্থা ভীষণই বাজে। চারিদিকে জামা কাপড় অগোছালো ভাবে পড়ে আছে, আর বিছানাটাও ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখা নেই। এই দেখে নন্দিনী এক এক করে সমস্ত কিছু গোছাতে শুরু করে। আর নন্দিতা দেখে তার ছোট জায়ের সোনার খাটটাও নোংরা, তাই সে ভাবে জল দিয়ে ভালো মতো খাট পরিষ্কার করে দেবে। কিন্তু নন্দিতা যেই জল দিয়ে খাট পরিষ্কার করতে যায়, তখনই সে দেখে যে খাটের সোনালী রং উঠে আসছে। এই দেখে নন্দিতা একদম চমকে ওঠে। এ বাবা, সোনার খাট থেকে এরকম সোনালী রং উঠে আসছে কেন? আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই অরিজিনাল সোনার খাট নয়। এটা যদি সত্যিকারের সোনার খাট হতো তাহলে এটা থেকে কখনোই রং উঠে আসতো না। মনে হচ্ছে এই খাটটা সোনালী রং দিয়ে পলিশ করা হয়েছে। এবার আমি কি করি? এখনই তো মিতালির বন্ধুরা এই খাট দেখতে আসবে, আর ওরা যদি দেখতে পায় এই খাটের রং উঠে গেছে তাহলে মিতালিকে খারাপ ভাববে।
নন্দিতা কি করবে কিছুই বুঝতে না পেরে খাটে যেই অংশ থেকে সোনালী রং উঠে যায় সেই অংশটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই মিতালি তার বন্ধু বান্ধবীদের সঙ্গে সেখানে আসে। কি হলো দিদি, এখন আমার ঘর পরিষ্কার হলো না? আমার বান্ধবীরা সোনার খাট দেখতে এসেছে, আর তুমি খাটের উপর কাপড় চোপড় রেখেছো কেন? কাপড়গুলো সরিয়ে দাও, দেখতে খুব বাজে লাগছে। আসলে আমার তো এখনো ঘর পরিষ্কার করা হয়নি। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে বাইরে একটু বসো, আমি খাটের উপর থেকে কাপড় চোপড় সরিয়ে নেব, আর তারপর না হয় তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে খাটের উপর বসবে। না না, আজকে আর বসবো না, আসলে আমাদের দেরি হয়ে গেছে, এবার বেরোতে হবে। মিতালি, সত্যি তো সোনার খাটটা দেখতে খুব সুন্দর হয়েছে, একেবারে চকচক করছে। আচ্ছা, আমরা কিন্তু এবার আসি, কেমন? এই বলে মিতালির বান্ধবীরা সেখান থেকে চলে যায়। কিন্তু মিতালি তার বড় জায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, তোমার জন্য আমার বান্ধবীরা খাটের উপর বসতে পারলো না। ভেবেছিলাম আমি আমার বান্ধবীদের সোনার খাটের উপর বসাবো আর ওদের সঙ্গে গল্প করব। তোমাকে আমি আমার ঘর পরিষ্কার করতে পাঠিয়েছিলাম 1 ঘন্টা আগে। কি করছিলে তুমি সেই থেকে? খাটের উপর শুয়েছিলে বুঝি? আর এই কাপড়টা কেন রেখেছো তুমি খাটের উপর? মিতালির কথা শুনে নন্দিতা তখনই খাটের উপর থেকে সেই কাপড় সরিয়ে দেয়। আমি খাটের উপর কেন কাপড় রেখেছিলাম আর কেন তোমার বন্ধুদের খাটের উপর বসতে দিইনি, দেখো তোমার সোনার খাট থেকে সোনালী রং চটে যাচ্ছে, সোনালী রঙের পালিশ উঠে আসছে। আমার মনে হচ্ছে এই খাটটা অরিজিনাল সোনা দিয়ে তৈরি নয়। ই বাবা, এটা কি করে সম্ভব? আমার বাবা তো শহরের অনেক বড় সোনার দোকান থেকে এই খাটটা তৈরি করিয়েছিল। তাহলে কি সোনার দোকানদার আমার বাবাকে ঠকিয়েছে? বাবাকে এখনই ফোন করে ব্যাপারটা বলতে হবে। আর ভাগ্যিস তুমি কাপড় দিয়ে খাটটা ঢাকা দিয়েছিলে, তা না হলে আমার বন্ধুরা যদি এটা দেখতে পেত তাহলে আমাকে অনেক অপমান করতো। এই বলে মিতালি তখনই তার বাবাকে ফোন করে, আর মিতালির বাবা সেখানে আসে। আর তারাও যখন সোনার খাটের অবস্থা দেখে প্রত্যেকেই চমকে ওঠে। আর মোহনলাল বাবু রেগে গিয়ে তখনই পুলিশ স্টেশনে যায় আর সোনার দোকানের মালিকের নামে কমপ্লেন করে। আর পুলিশ সেই দোকানের মালিক হরিপদ বাবুকে ধরে নিয়ে আসে। আমাকে ক্ষমা করে দিন, আসলে আমি টাকার লোভে আপনাকে নকল সোনার খাট বিক্রি করেছি। দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না, আমি আপনাকে আসল সোনা দিয়ে খাট তৈরি করে দেবো। মোহনলাল বাবু কোনো কথা শোনে না, সে সোনার দোকানের মালিককে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এরকম ঘটনার ফলে মিতালি নিজের ভুল বুঝতে পারে, তাই সে তার বড় ভাই এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। মোহন বাবু আবার নতুন করে মেয়েকে সোনার খাট দিতে চাইলেও মিতালি সোনার খাট নিতে অস্বীকার করে, কারণ এখন সে তার পরিবারের সঙ্গে মিলেমিশে শান্তিতে দিন কাটাতে চায়। রোহিত তার বাবা মায়ের সঙ্গে বাস করত। ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এবার ছেলের বিয়ে দেওয়ার জন্য সুপাত্রীর সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই তারা মেঘনা নামে এক মেয়ের সঙ্গে রোহিতের বিয়ে ঠিক করে ফেলে। মেঘনা যেমনই দেখতে সুন্দর ছিল তেমনই সে খুবই নম্র, ভদ্র এবং সংস্কারী মেয়ে ছিল। বাড়ির কাজকর্ম এবং রান্নাবান্নায় সে খুবই নিপুণা ছিল। রচনা দেবীর বরাবরই ইচ্ছে ছিল নিজের বাড়ির জন্য একেবারে ঘরোয়া মেয়েকেই বৌমা করে নিয়ে আসবে, যাতে করে সে বৌমার সেবা যত্ন পেতে পারে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই রোহিত এবং মেঘনার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন থেকে রচনা দেবী তার বৌমার উপর সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিতে শুরু করে। দেখো বৌমা, আমি প্রথম থেকেই তোমাকে তোমার দায়িত্বের কথা ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। তুমি এই বাড়ির বৌমা আর আমার একমাত্র ছেলের বউ, তাই তোমাকে কিন্তু একাই গোটা সংসারটা সামলাতে হবে, সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি কিন্তু অলসতা একদমই পছন্দ করি না। এতদিন পর্যন্ত আমি যেভাবে সংসার সামলেছি তোমাকেও কিন্তু এবার ভালো মতো সংসার সামলাতে হবে। শাশুড়ি মায়ের কথা মতো মেঘনা পরের দিন থেকে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করে দেয়। সে খুব সকাল করে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্মগুলো সেরে নেয় এবং বাড়ির সকলের জন্য রান্নাবান্না করে। সেই সাথে তার স্বামীর জন্য অফিসের টিফিনও তৈরি করে। এরকম ভাবেই কয়েকদিন কাটে। আর বিয়ের পরের দিন থেকেই মেঘনা সংসারের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে এখন তার স্বামীকে মোটেই সময় দিতে পারে না। একদিন রোহিত অফিস থেকে ফিরে আসার পর দেখে মেঘনা তখনও রান্নাঘরের কাজেই ব্যস্ত আছে। আর এই দেখে রোহিত রান্নাঘরে এসে বলে, কি গো, তোমার কাজকর্ম এখনো শেষ হলো না? আমি তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম। চলো আজকে দুজনে মিলে গল্প করব, চলো আমার সাথে। না না রোহিত, এখন তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না, এখন তো আমি কাজ করছি। রাতের ডিনার রান্না করতে হবে তো, না হলে আমরা খাবো কি? তুমি যাও, আমার রান্না হয়ে গেলে আমি যাচ্ছি। এই শুনে রোহিত কিছু বলতে যাবে তখনই সেখানে রোহিতের মা রচনা দেবী চলে আসে। কি হলো রোহিত, তুই রান্নাঘরে কি করছিস? বিয়ের আগে তোকে তো কখনো রান্নাঘরে দেখিনি, বিয়ের পরে তোর এত পরিবর্তন। নিশ্চয়ই বৌমা তোকে রান্নাঘরে ডেকেছে। কি গো বৌমা, আমার ছেলেকে কাজ করানোর জন্য তুমি রান্নাঘরে ডেকে এনেছো?
না না মা, আমি ডাকিনি। আমাকে তো রোহিত এসে বলল। মা আসলে আমি এক কাপ চা চাইতে এসেছিলাম, অনেকক্ষণ থেকেই মেঘনাকে ডাকছিলাম, কিন্তু মেঘনা কোনো সাড়া দেয়নি, তাই আমি রান্নাঘরে চলে এলাম। আচ্ছা মেঘনা, আমার জন্য এক কাপ চা করে আমার ঘরে নিয়ে আসবে কেমন? ও আচ্ছা তাই বল। আমি তো আবার ভাবলাম বৌমা হয়তো আজকালকার যুগের মডার্ন মেয়েদের মতো কুকর্ম শুরু করেছে। আজকাল তো মেয়েরা বাড়ির কাজকর্ম না করে নিজেদের স্বামীদেরকে দিয়েই বাড়ির কাজকর্ম করিয়ে নেয়। আমার আবার এগুলো একদমই পছন্দ নয়। ছেলেদেরকে কখনোই বাড়ির কাজে মানায় না। এই শুনে রোহিত কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেঘনা চা বানিয়ে রোহিতের জন্য নিয়ে যায়। এই নাও তোমার চা। আর শোনো, আমি যখন রান্নাঘরে থাকবো তুমি কিন্তু রান্নাঘরে যাবে না, না হলে মা ভাববে আমি তোমাকে হয়তো রান্নাঘরে ডেকে কাজ করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে। আরে চা দিয়েই চলে যাচ্ছ কেন? একটু বসো, গল্প করি। তোমার হাতে তো দেখছি একদমই সময় নেই। জান আজকে অফিসে কি হয়েছে? আমার নতুন বিয়ে হয়েছে বলে সবাই মিলে আমাকে নিয়ে মজা করছে, আর আজকে অফিসে সবাই তোমার ফটোও দেখলো। এভাবে রোহিত এবং মেঘনা দুজনেই একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। আর তখনই রচনা দেবী বাইরে থেকে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কারণ মেঘনা রান্নাঘরে তরকারি চাপিয়ে এসেছিল। আর সে রোহিতের সঙ্গে কথা বলতে গিয়ে তরকারির কথা ভুলে যায়, তাই সেই তরকারি পুড়ে গিয়ে সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই দেখেই রচনা দেবী প্রচন্ড পরিমাণে চিৎকার করতে থাকে। হায় হায় রে, বাড়িতে আসতে না আসতেই এই মেয়েটা আমার সংসারের ক্ষতি করা শুরু করে দিল। বৌমা কোথায় আছো? তাড়াতাড়ি এসো এদিকে। কোথায় গেলে তুমি? মেঘনা তার শাশুড়ি মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে আসে। কোথায় ছিলে তুমি? কি করছিলে ঘরের মধ্যে? তুমি তো খোকাকে চা দিতে গিয়েছিলে সেই 1 ঘন্টা আগে। কাউকে চা দিতে বুঝি 1 ঘন্টা সময় লাগে? এতটা মাংসের তরকারি তুমি পুড়িয়ে ছাই করে দিলে। এবার রাত্রিবেলা কি খাবো আমরা? না মা, আসলে আমার না একদমই মনে নেই যে আমি তরকারি চাপিয়েছিলাম। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি আর কখনো এরকম করব না। আমার ভুল হয়ে গেছে। আপনি চেঁচামেচি করবেন না মা। চেঁচামেচি করবো না তো কি করব? তুমি তো কাজই এমন করছো যেটা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আজকের পর থেকে রান্না করতে করতে তুমি এদিক ওদিক কোথাও যাবে না। যতক্ষণ না রান্না কমপ্লিট হবে তুমি রান্নাঘরেই থাকবে। কি বললাম মনে থাকবে? হ্যাঁ মা, নিশ্চয়ই মনে থাকবে। আর আপনি চিন্তা করবেন না, আমি আবার একটা তরকারি বানিয়ে নিচ্ছি, তাহলে রাত্রিবেলা খাবার খেতে কোনো অসুবিধা হবে না। এই বলে মেঘনা আবার তরকারি রান্না করতে শুরু করে। অন্যদিকে রোহিত এইসবের ব্যাপারে কিছু জানতে না পেরেই মেঘনার উপর রেগে যায়, কারণ মেঘনা আবার রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ায় সে রোহিতের কাছে যেতে পারে না। এরকম ভাবে আরো কয়েকদিন সময় কাটে। একদিন সকালবেলা রোহিত মেঘনাকে বলে, মেঘনা আমার এই শার্টটা তাড়াতাড়ি করে আয়রন করে দাও তো, আমি অফিসে যাব। তাড়াতাড়ি করে কিন্তু, আমি ততক্ষণে স্নান করে আসছি। এই বলে রোহিত তার শার্ট মেঘনাকে দিয়ে বাথরুমে স্নান করতে চলে যায়। আর মেঘনা সেই শার্ট আয়রন করতে শুরু করে। ঠিক এমন সময় রচনা দেবী আবার তার বৌমার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। বৌমা, ও বৌমা, কোথায় চলে গেলে? তাড়াতাড়ি এখানে এসো। আরে শুনতে পাচ্ছ? এখানে এসো তাড়াতাড়ি। জানি না এই মেয়েটা সারাদিন কি করে, কোনো দায়িত্ববোধ বলে কিচ্ছু নেই। মেঘনা শার্ট আয়রন করতে করতেই তার শাশুড়ি মায়ের ঘরে ছুটে যায়। আর মেঘনাকে দেখেই তার শাশুড়ি মা তাকে বকাবকি করতে শুরু করে। এই যে, তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান বলে জিনিস আছে? বিয়ের আগে তোমার বাবা মা খুব তো বলেছিল তুমি নাকি সংস্কারী ঘরোয়া মেয়ে। এটাই তাহলে নমুনা দেখতে পাচ্ছি। কটা বাজে? শ্বশুর মশাইকে খাবার দিয়ে তো চলে গেলে। ওষুধটা কে দেবে শুনি? তুমি জানো না তোমার বাবার খাওয়ার পরে 4টে ওষুধ আছে? হ্যাঁ মা, আমি এখনই দিচ্ছি। বাবা এই নিন, ওষুধগুলো খেয়ে নিন। এরই মধ্যে হঠাৎ করে একটা বাজে দুর্গন্ধ মেঘনার নাকে আসে। আর তখনই মেঘনার মনে পড়ে যায় সে রোহিতের শার্টের উপর গরম আয়রন রেখে চলে এসেছে। মেঘনা তার শ্বশুর মশাইকে তখনই ওষুধ দিয়ে বাইরে বেরিয়ে যায়। ততক্ষণে রোহিতের শার্টের অনেকটা অংশই পুড়ে ছাই হয়ে যায়। আর এই দেখে মেঘনা খুবই ভয় পায়। রোহিত এতক্ষণে বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে তার শার্টের এমন অবস্থা দেখে প্রচন্ড রেগে গিয়ে বলে, কি করলে এটা তুমি? কোনো কাজ তুমি ঠিক করে করতে পারো না তাই না? তোমার হাতে আমার জন্য একটু সময় নেই বলো? বাড়ির কি এত কাজ কর্ম তুমি যে আমার দিকে তোমার একটু খেয়াল থাকে না? একটা সামান্য কাজ হয়েছে সেটাও নষ্ট করে দিলে। মেঘনা কিছু বলতে যাবে তার আগেই রোহিত রাগ করে সেখান থেকে চলে যায়। এর ফলে মেঘনার মন খারাপ করে। এভাবেই মেঘনা সংসারের চাপে পুরোপুরিভাবে অতিষ্ঠ হয়ে ওঠে। সে মাঝে মধ্যে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তার শুধুই মনে হয় সে এখনো পর্যন্ত বাড়ির ভালো বৌমা হয়ে উঠতে পারেনি। আবার মাঝে মধ্যে মনে হয় সে বউ হিসেবে রোহিতের ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন রোহিত অফিস থেকে বাড়িতে এসে মেঘনাকে বলে, মেঘনা এই দেখো আমি সিনেমার 2টো টিকিট কেটে এনেছি। বিয়ের পর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি। তুমি এত ব্যস্ত থাকো, আমাকে সময় তো দিতে পারো না। কালকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। কালকে আমি আর তুমি দুজনে মিলে সিনেমা দেখতে যাব।
আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চয়ই যাব। তবে সিনেমা দেখতে যাওয়ার আগে আমাকে বাড়ির কাজকর্মগুলো করে রেখে যেতে হবে, কারণ আমাদের যদি বাড়িতে আসতে লেট হয় তাহলে বাবা মায়ের খাবারের সমস্যা হয়ে যাবে। তাই আমি রান্না বান্না করে রেখে তারপরেই যাব। ঠিক আছে, আর আমরা কিন্তু কালকে রাতে বাইরেই ডিনার করব। তুমি বাবা মাকে বলে দেবে। যাও, তুমি বরং মাকে এখনই বলে দাও। এই শুনে মেঘনা তার শাশুড়ি মায়ের কাছে ছুটে যায়, কিন্তু মেঘনা তার শাশুড়ি মাকে কিছু বলার আগেই রচনা দেবী বলে, বৌমা বলছি, কালকে রাত্রিবেলা আমাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসবে। আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন তোমাদের বিয়েতে আসতে পারেনি, তাই ওরা কালকে তোমাকে দেখতে আসবে। কালকে কিন্তু তুমি ওনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করবে। আর হ্যাঁ, কালকে আবার ওনাদের সামনে বারে বারে নিজের ঘরে পালিয়ে যেও না। তুমি তো আবার কাজের ভয়ে মাঝে মধ্যেই নিজের ঘরে গিয়ে বসে থাকো। এই শুনে মেঘনা তার শাশুড়ি মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কালকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এবার আমি মাকে কি করে বলবো যে রোহিত কালকে সিনেমা দেখতে যাওয়ার জন্য টিকিট কেটে এনেছে? মাকে বললেই তো মা এখন রেগে যাবে। না না, মাকে কিছু বলা যাবে না। আর বাড়িতে আত্মীয় আসবে, আমি তো ওনাদেরকে ডেকে সিনেমা দেখতে যেতেও পারবো না। রোহিতকে যদি এখন এই কথা বলি, রোহিতও রেগে যাবে। না না, আমি বরং কালকেই রোহিতকে বুঝিয়ে বলবো। এই ভেবে মেঘনা রোহিতকে সেদিন কিছু জানায় না। পরের দিন বাড়িতে মেঘনার কাজের অনেক চাপ থাকে। সে সকাল থেকেই ঘরবাড়ি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। মেঘনা আবার রান্না বান্না করতে শুরু করে দেয়। এমন সময় রোহিত অফিসের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে রোহিত মেঘনাকে ডাকতে শুরু করে। মেঘনা রান্না বান্না করতে করতে একবার নিজের ঘরে ছুটে আসে। কি হলো, তুমি এখনো রেডি হওনি কেন? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা? 7টার তো শো, এখন 6টা বাজে। তুমি রেডি হবে কখন আর আমরা যাবো কখন? আচ্ছা নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আসলে রোহিত, আমি না আজকে তোমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবো না, কারণ আজকে আমাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তাই আমি রান্না বান্না করছি। আর ওনারা যেহেতু আমাকেই দেখতে আসছেন, তাই আজকে আমি কিছুতেই বাড়ির বাইরে যেতে পারবো না। তুমি কিছু মনে করো না রোহিত, কালকে আমরা সিনেমা দেখতে যাব, কেমন? এই শুনে রোহিত মেঘনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে মেঘনাকে নানান উল্টোপাল্টা কথা শোনানো শুরু করে। থাক, আর অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতেই পারছি তুমি এগুলো আমার সঙ্গে ইচ্ছা করেই করছো। বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় আমার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো, আমাকে একটু সময় দিচ্ছ না, সবসময় সংসারের কাজের বাহানা দিচ্ছ, অজুহাত দেখাচ্ছ। আমি সবই বুঝি। এসব তুমি কি বলছো রোহিত? আমি তোমার সঙ্গে এরকম কেন করতে যাব? কেন করছো এটাই তো আমার প্রশ্ন। হতে পারে আমাকে তোমার পছন্দ নয়, তোমার মা বাবা জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, সেই জন্যই হয়তো তুমি আমার সঙ্গে সময় কাটাতে চাও না। বিয়ের পর থেকে আমার সঙ্গে বসে 2 মিনিট ভালো করে কথাও বলো না। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ছাড়ো, তুমি যখন সিনেমা দেখতে যাবে না তখন আমি আমার কোনো বান্ধবীকে ডেকে নিচ্ছি। রোহিতের মুখে এমন কথা শুনে মেঘনার চোখে জল চলে আসে, আর সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার স্বামী হয়ে যদি আমাকে বুঝতে না পারো, তাহলে আমার আর কিছু করার নেই। বিয়ে করে এই বাড়িতে আসতে না আসতেই আমার উপর সংসারের সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সারা দিন আমাকে দৌড়াদৌড়ি করে সংসারের কাজকর্ম করতে হয়, তোমার বাবা মায়ের ছোট ছোট বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়, এমনকি আমি নিজে বিশ্রাম পর্যন্ত নিতে পারি না। আমি সব সময় ভয়ে থাকি, একটু কিছু ভুল হলেই তোমার মা আমাকে কথা শোনানো শুরু করে দেয়। আবার তোমার কথা না শুনলেও তুমি রাগ করো। আমি কোন দিকে যাব? এখন যদি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাই, তাহলে মা তো আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। আমি বুঝতে পারি না, আমি ভালো বৌমা হয়ে দেখাবো নাকি ভালো বউ হয়ে দেখাবো। সব দিকেই তো সমস্যা। মেঘনার কথা শুনে রোহিত কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে দরজার বাইরে থেকে রচনা দেবী এবং বিপ্লব বাবু মেঘনার কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারে। বৌমা ঠিকই বলছে গো, আমরা বৌমার উপর সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছি, তাই জন্য বৌমা আমাদের ছেলেকে সময় দিতে পারছে না। সেই জন্যই তো এদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। এবার আমাদেরকেই সবকিছু ঠিকঠাক করতে হবে। পরের দিন রচনা দেবী 2টো কাশ্মীরের টিকিট কেটে নিয়ে আসে, আর সেই টিকিটটা মেঘনার হাতে দিয়ে রচনা দেবী বলে, বৌমা আমি তোমাদের দুজনের জন্য কাশ্মীরের টিকিট কেটেছি। বিয়ের পর থেকে তোমরা কোথাও ঘুরতে যাওনি, তাই তোমরা এবার কাশ্মীর থেকে ঘুরে এসো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা। বিয়ের পরের দিন থেকে আমি তোমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি। তুমি একা হাতে কত কিছু করবে এটা আমার ভাবা দরকার ছিল। তবে সংসারের চিন্তা এবার মাথা থেকে সরিয়ে দিয়ে তোমরা দুজনে একে অপরের সঙ্গে সময় কাটিয়ে এসো। এই শুনে মেঘনা এবং রোহিত দুজনেই খুবই খুশি হয়। কয়েকদিন পরেই তারা কাশ্মীরে ঘুরতে চলে যায়, আর তারা মন খুলে একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এভাবেই রোহিত এবং মেঘনার সম্পর্কের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আর কাশ্মীর থেকে ফিরে আসার পর রচনা দেবী বাড়ির কাজকর্মে মেঘনাকে হাতে হাতে সাহায্য করতে থাকে। এভাবেই তারা হাসি খুশি সংসার করে।